আমি আমি তোর মা সোম। মা? সোমরাজবাবুর মা তো মিতা ম্যাম। ইনি কি? সোমরাজবাবুকে তো মিথ্যে বলে চলেছিলেন। ওর মায়ের প্রতি অভিমানের পাহাড় জমে আছে ওর বুকে। আগে সেই পাহাড়টাকে ভাঙতে হবে। তোমরা কথা দাও সোমকে তোমরা এখন কিচ্ছু বলবে না। এখন আমি কি করব ম্যাম? উনি আপনার মা নন সোমরাজবাবু। অসম্ভব। তুমি আমার বড় বৌমা কিছুতেই হতে পারো না। আমার দেবীর মুখটা স্পষ্ট মনে পড়ে। আজও আমি মাঝে মাঝে তাকে দেখতে পাই। তুমি নাও। তুমি একদম ঠিক বলেছো মা। উনি আর যেই হন, আমাদের দেবী বৌদি কিছুতেই হতে পারেন না। ছোটদা, ছোটদা তুই তো চিনিস। কিরে তুই কেন চুপচাপ দাঁড়িয়ে আছিস বলতো? তুই 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 বল না, ও কোন অ্যাঙ্গেল থেকে আমাদের দেবী বৌদি? না না, বিষয়টা তো প্রায় 23 বছর আগেকার ঘটনা। মানে তখন বৌদিকে, মানে আমারও বয়সটা কম ছিল, ঠিক ঠিক বুঝতে পারছি না। কি বলছিস তুই? দেখ দেখ, তোমরা কেউ চিনতে পারবে না, কেউ না, কেউ না। দিদি ভাই, তুমি তো আমার নিজের আপন। তুমি আমাকে চিনতে পারছো না? বলো, সত্যি কথা বলো না দিদি ভাই। সত্যি তো, আর কেউ না মনে রাখলে আমি আমার ছোট বোনকে ভুলে যাব, সেটা তো হতে পারে না। সেটা তো হতে পারে না। তোমার সঙ্গে, তোমার মুখের সঙ্গে আমার বোন দেবীর মুখের কোনো মিল নেই। মালিনী ব্যানার্জি তো একে অস্বীকার করছে। তাহলে এক্ষুনি বেরিয়ে যাও এখান থেকে, তাহলে আমি পুলিশ ডাকবো। আমি বলছি আমার মুখের সঙ্গে দেবীর মুখের মিল পাবে কোত্থেকে? আমার মুখটাই যে বদলে গেছে দিদি ভাই। এই বাড়ি থেকে চলে যাবার পর 2 বছর পর আমার হাইওয়েতে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়। প্রাণে বাঁচবো এরকমই কোনো আশা ছিল না, শুধুমাত্র তোমাদের জন্য। আর আমার সোমের টানে আমি আবার ফিরে এসেছি। কিন্তু দিদি ভাই জানো তো, আমার না সেই অ্যাক্সিডেন্টের পর একটা খুব বড় প্লাস্টিক সার্জারি করতে হয় আমার মুখটার জন্য। আর সেই জন্য বাহ বাহ, দারুণ দারুণ সিনেমার গল্প। মাই ডিয়ার ডার্লিং সিস্টার, গলার স্বর। গলার স্বর ওই ওই অ্যাক্সিডেন্টের সময়ই তো আমার মুখ থেকে গলা থেকে সবই তো নষ্ট হয়ে গেছিল, সবটাই তো সার্জারি হয়েছে। ঠিক আছে, তোমরা যদি আমাকে চিনতে না পারো তাহলে সুজয়কে ডাকো না, সুজয় আমাকে অনুভবে চিনে নেবে। সুজয়, এই আমার বরকে নিয়ে টানা হেঁচড়া করে না, এর ফল কিন্তু ভালো হবে না। আমি ছেড়ে কথা বলবো না। হরি, এক্ষুনি এই মহিলাকে টানা হিচড়া করে বাড়ির বাইরে একেবারে ফেলে এসো। এক সেকেন্ড। তুমি যা খুশি করতে পারো দিদি ভাই, তোমার যেটা ইচ্ছে তুমি সেটাই করতে পারো। আমাকে বাইরে বের করে দিতে পারো, আমাকে রাস্তায় বের করে দিতে পারো, কিন্তু তোমাকে একটা সুযোগ আমাকে দিতেই হবে।
আমি আমার সন্তানের কাছে ক্ষমা চাইতে চাই। আজ থেকে 23 বছর আগে 23 বছর আগে আমি বাড়ি ছেড়ে চলে গিয়েছিলাম, আমার এই সংসার ছেড়ে চলে গিয়েছিলাম। 23 বছর আগে যেদিন আমি এই বাড়ি ছেড়ে চলে যাই, সেদিন ছিল জন্মাষ্টমীর ঠিক আগের রাত। আর সেই কারণেই আজকে আমি এখানে ফিরে এসেছি। আমি আমার সোমের কাছে ক্ষমা চাইতে চাই। সোম, আমাকে ক্ষমা করবি তো বাবা, আমাকে প্রায়শ্চিত্তের সুযোগ দিবি তো। সোম, আমি যদি এ বাড়িতে সত্যিকার ওপর অবিচার করে থাকি, সেটা তোর উপর করেছি বাবা। আমি তো ভেবেছিলাম সত্যি যদি ওই মহিলার সঙ্গে দেখা হয় তাহলে হাজারো প্রশ্ন করব, তাকে কৈফিয়ত চাইবো, কিন্তু আমি তো পারছি না। আসলে কি জানিস তো সোম, আমি না স্বপ্ন দেখতাম, আমি অনেক অনেক বড় একজন ফ্যাশন ডিজাইনার, অনেক বড়, অনেক। তখন ওই জন্য আমার কোনো কিছু ভালো লাগতো না, আমার ঘর সংসার স্বামী বাচ্চা কিচ্ছু ভালো লাগতো না। দিদিভাই আমাকে অনেক করে বোঝাতো, অনেক অনেক বুঝিয়েছে, এটা করিস না, সবার আগে তোর ক্যারিয়ার নয়, সবার আগে তোর পরিবার। আমি কিচ্ছু চাইনি তখন, আমি বাচ্চা চাইনি, আমি সংসার চাইনি, আমি আমার স্বামীকে চাইনি, কিচ্ছু চাই। সেই কারণে আমি পালিয়ে গেলাম, সোজা গিয়ে উঠলাম প্রমিতদার বাড়িতে। মানে দেবীর অফিসের বস প্রমিত বাবু? ইনি তো দারুণ হোমওয়ার্ক করে এসেছেন। মিতা ম্যাম তো প্রমিত বাবুকে দাদার মতো শ্রদ্ধা করেন। প্রমিত বাবু আমার বড় দাদার মতন ছিলেন। আর ইনি বিষয়টাকে কিভাবে কলুষিত করছেন নিজের স্বার্থে। প্রমিত বাবুর সঙ্গে থাকতে থাকতে আমাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হলো। কিন্তু প্রমিতবাবু তো বিবাহিত, ওনার তো একটা সংসার ছিল, স্ত্রী ছিল, সেখানে অশান্তি শুরু হলো। একদিন বেরিয়ে পড়লাম রাতের বেলা, আর সেদিনই যেতে যেতে ওই হাইওয়েতে আমার অ্যাক্সিডেন্টটা হলো। ব্রাভো! মায়ের চরিত্রের রমরমা শুনে সোমরাজ মাকে ঘেন্না করতে বাধ্য হবে। আর সুজয়ের কানে এগুলো গেলে তো সে আর কোনোদিন দেবীকে খোঁজার চেষ্টা করবে না। ওই অ্যাক্সিডেন্টের পর যে ডক্টর আমাকে দেখছিলেন, তার সঙ্গেও আমার একটা প্রেমের সম্পর্ক তৈরি হয়। আমরা দুজনে বিয়ে করি, কিন্তু আমাদের এই বৈবাহিক সম্পর্কটাও ঠিক ভালো ছিল না, আমরা বেশি দিন একসঙ্গে থাকতে পারিনি। সেখান থেকে আমি প্রথমে চলে গেলাম দিল্লি, তারপর চলে গেলাম মুম্বাই, সেখানে আমি ফ্যাশন ডিজাইনার হলাম। দিল্লিতে থাকবার সময় আমি একজনের সঙ্গে ওই লিভ ইন পার্টনারশিপে চলে গিয়েছিলাম, একটি পাঞ্জাবি ছেলে। কেন বলছেন আপনি এসব কথা? কে জানতে চেয়েছে আপনার কাছে? আমি প্রায়শ্চিত্ত করতে এসেছি সোম, ক্ষমা করে দে না বাবা আমাকে। তার আগে তো প্রমাণ করতে হবে আপনি আদৌ মা কিনা। আপনি আদৌ সোমরাজ বাবুর মা কিনা। তুমি কে? ও হচ্ছে সোমের বউ। তুমি আমার বৌমা? এক সেকেন্ড দাঁড়ান। আপনার মুখ বদলে গেছে, আপনার গলা বদলে গেছে, বাড়ির একটা মানুষ আপনাকে চিনতে পারছে না, আপনি তাও কনস্ট্যান্টলি ক্লেম করে চলেছেন আপনি সোমরাজ বাবুর মা। আমি যদি বলি আপনি ফ্রড, আপনি সম্পত্তির লোভে এই বাড়িতে এসেছেন। এটা সত্যি কথা নয়। আমি আর কি করে প্রমাণ করব যে আমি দেবী? আমি যখন এ বাড়ি ছেড়ে চলে গিয়েছিলাম, সেটা জন্মাষ্টমীর আগের দিন ছিল। তোর মনে আছে বাবু যে তুই বারবার আমাকে বলছিলি, ও মা আমাকে কৃষ্ণ সাজিয়ে দাও না মা।
প্লিজ সুন্দর করে সাজিয়ে দাও না মা। আর কি করে প্রমাণ করব, আর কিভাবে প্রমাণ করব? মা, ও মা, আপনার ঠাকুরের পা ছুঁয়ে যদি আমি শপথ করি তাহলে আপনি বিশ্বাস করবেন? আপনারা সবাই বিশ্বাস করবেন? আমি যাই ঠাকুর ঘরে, ওই তো ওইদিকে ঠাকুর ঘর। একদম নয়। পেস্ট কন্ট্রোলের লোকও জানে আমাদের ঠাকুর ঘর কোথায়। সেটা দিয়ে কোনো কিছু প্রমাণ হয় না। সে তো নিশ্চয়ই, কিন্তু বলছি যে পেস্ট কন্ট্রোলের লোক তারা কি এটাও জানে যে সুদীপদা প্রত্যেক দিন কলেজ থেকে আমার জন্য আচার কিনে আনতো? এবার তোমার পেস্ট কন্ট্রোলের লোক কি এটা জানে? সুদীপ ওর বৌদির জন্য টিউশনের পয়সায় একটু একটু করে জমিয়ে বই কিনে দিয়েছিল। ওয়াও, মুনমুন তো একেবারে ফাটিয়ে দিচ্ছে। আচ্ছা, তোমার পেস্ট কন্ট্রোলের লোক কি বা বাইরের কোনো লোক কি এই কথাটা বলতে পারবে যে আমার সুজয়ের কবিতার প্রিয় লাইন কোনটা? আমরা দুজন একটি গাঁয়ে থাকি। পারবে। সেই কারণ এগুলো সব গল্প, আর গল্প মুখে মুখে ছড়ায়। একটু হোমওয়ার্ক করলে এই সমস্ত কিছু জানা যায়। এটা থেকে কোনো কিছু প্রমাণ হয় না। আপনার কাছে সলিড কোনো এভিডেন্স থাকলে দিন, না হলে আপনি চলে যান প্লিজ। ঈশ্বর আমাকে এত বড় একটা প্রশ্নের মুখে ফেলে দেবে, এত বড় একটা শাস্তি দেবে, আমি বুঝতেই পারিনি তো। এই তো আচ্ছা, এই যে আমার আইডি কার্ড দেখো। আপনি সচিত্র পরিচয়পত্র নিয়ে ঘুরতেন না? কি করব আমি? নিজের প্রমাণটা দেব কি করে? আর এই যে দেখো, অনেক প্রশ্ন তো তোমারই। দেখো, আমার প্লাস্টিক সার্জারি যা প্রেসক্রিপশন সবের মধ্যে রয়েছে, সেটাও মিলিয়ে নাও। এই ফেক পরিচয়পত্র, ফেক প্রেসক্রিপশন বানাতে 1 ঘন্টার বেশি সময় লাগে না, বিশ্বাস করুন আজকালকার যুগে। ধরুন, তাহলে আমি কি করে পরিচয় দেব যে আমি দেবী? তোমরা বিশ্বাস করো আমি দেব। দিদি, আমাদের বাড়ির সামনে একটা ব্যাংক আছে না, সেখানে সুজয়ের সঙ্গে আমার একটা জয়েন্ট অ্যাকাউন্ট ছিল। তাহলে তো সই মেলালে জানা যাবে। এক্স্যাক্টলি। ঠিক আছে, আমি চেকবুক নিয়ে আসছি। গুছিয়ে আলমারিতে রেখেছে পুরনো চেকবই, আনছি। দেখি সাইন করো, দেখি সাইন মেলে কিনা। এখানে সাইন করো। আর ওই অ্যাকাউন্ট নাম্বারটা হচ্ছে 72A সব মিলে যাচ্ছে মা। আমি কি করবো? আমি কিছু বুঝতে পারছি না। আমি কি করবো মা? আমি কি করবো? বৌমা, প্লাস্টিক সার্জারি করে মুখ বদলে যায়, গলা বদলে যায়, কিন্তু মানুষটা কি বদলে যায়? আমার খুব ভয় করছে মা। এ যদি সত্যি দেবী হয় তাহলে তো আমার সঙ্গে আমার কাছ থেকে কেড়ে নেবে মা। তখন আমি কি করবো বলুন মা? আমি কি করবো? আমি এ বাড়িতে ফেললা হয়ে যাবো। ও দিদি ভাই, তোমার কোনো ভয় নেই গো। আমি কিচ্ছু কাটতে আসিনি, বিশ্বাস করো। তোমার কাছ থেকে তোমার সংসার, তোমার স্বামী কিচ্ছু কাটবো না। আমি শুধু আমার সন্তানের কাছে একটু আশ্রয় চাইতে এসেছি। সোম, বিশ্বাস কর, আমার না কিচ্ছু নেই। আমার খাবার সংস্থান নেই, আমার মাথার উপর একটা ছাদ নেই। এই বয়সে এসে আমি তোর কাছে শুধু হাত জোড় করে একটু আশ্রয় চাইছি। সোম, দিবি না? আমাকে একটু আশ্রয় দিবি না? সোমরাজ বাবু, আপনি ওনার কথা বিশ্বাস করবেন না। একটা প্রমাণ হাতের কাছেই আছে, সেখান থেকেই প্রমাণ হয়ে যাবে উনি সত্যিই আমার মা কিনা।
সোম কোথায় যাচ্ছিস? সোম, সোম শোন না, যাস না বাবা। সোম, বাইরে খুব বৃষ্টি হচ্ছে, আজ রাতটা এখানেই থাকবেন উনি। সোমরাজ বাবু, সোমরাজ বাবু এই কাজ করবেন না। সোমরাজ বাবু, আমি জানতাম, আমি ঠিক জানতাম আমার সোম আমাকে ফেলবে না। আমার ছেলে, আমার সংসার, আমার স্বামী, কিচ্ছু আমি তোকে কেড়ে নিতে দেব না। আমি কিচ্ছু কাটতে আসিনি দিদি ভাই, বিশ্বাস করো। এইখানে কোথায় বসার ঘরে কোনটাতে একটু জায়গা করে দিও, আমি ওখানে আমার রাতটা কাটিয়ে নেব, আমি ওখানেই থেকে যাব। জাস্ট বুঝতে পারছি না আমি কি করব। তো করে খুঁজলাম, কোথাও পেলাম না জয়। আমি সত্যি বুঝতে পারছি না কি করা যায় বলো তো। দাদাভাইকে একটা ফোন করবো। একবার দেখতে পারো ফোন করে। ফোন করে আমি কি উত্তর দেবো দাদাভাইকে? আমি সত্যি বুঝতে পারছি না জয়, কোথায় গেল বলো। একবার ফোনটা ধর। বাবা, 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 বাবা আপনি কোথায় চলে গেছিলেন? কোথায় গেছিলে তুমি? আপনি আপনি কোথায় ছিলেন বাবা? আচ্ছা আমরা কি কোনো ভুল করে ফেলেছি? আপনি কি রেখে আমাদের উপর রেখে কোথাও চলে গেছিলেন বলুন না। আচ্ছা ঠিক আছে, আমরা যদি কোনো ভুল করে থাকি আমাদেরকে বকুন, শাস্তি দিন। কি হয়েছে, কি হয়েছে আমায় বলো, কি হয়েছে? কোথায় গেছিলেন? কোথায় গেছিলে তুমি বলো আমায়। আমি ঘরে যাচ্ছি, তোমরা কবে কলকাতায় ফিরবে জানিও। মানে বাবা, বাবাকে সবটা ফোন করে জানাতেই হবে এক্ষুনি। ফোনটা তুলছে না কেন? ম্যামকে একটা ফোন করি। ম্যামও ফোন তুলছে না, জয়দাকে ফোন করবো। তোমরা কেউ ফোন তুলছো না কেন? শোনো, বাবা ফিরে এসছে সেটা জানানোর জন্যই ফোন। জয়দা আমাকে বাবার সাথে একবার কথা বলো, খুব আর্জেন্ট। দিদির আসলে বাবা ফিরে আসার পর কারোর সঙ্গে কোনো কথা না বলে না খেয়ে দরজা বন্ধ করে শুয়ে পড়েছে। দেখে মনে হলো খুবই আপসেট। জয়দা আমার বাবার সাথে কথা বলাটা খুব দরকার, প্লিজ একটু দেখো না। থাক না, এখনো কিছু জানাতে হবে না। আচ্ছা ঠিক আছে, এখন রাখো, আমি ফোন করছি পরে। আমি বাবার সবটা জানা দরকার। ও তিতির বউ, সুজয় না ফেরা পর্যন্ত ওকে কিছু জানাস না, কেমন? কিন্তু ঠাম্মি, এই মহিলা আসল নয়, উনি সোমরাজ বাবুর মা নন। তিতির বউ, আমিও বিশ্বাস করতে পারছি না, তাই তো সবিতাকে বলেছি ওর দিকে নজর রাখতে। ও তিতির বউ, তুই গিয়ে একটু সোম দাদুভাইকে সামলা না ভাই। প্রমিত বাবুর সঙ্গে থাকতে থাকতে আমাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হলো। ওই অ্যাক্সিডেন্টের পর যে ডক্টর আমাকে দেখছিলেন, তার সঙ্গেও আমার একটা প্রেমের সম্পর্ক তৈরি হয়। সোমরাজবাবু, সোমরাজবাবু এইভাবে ঘুম মেরে বসে থাকলে চলবে না। আপনি এইসব নিয়ে একদম ভাববেন না। নিচে যা যা হলো সেসব নিয়ে ভাবার দরকার নেই আপনার। আপনি মাকে যতটা ঘৃণা করতেন, এই ভদ্রমহিলার কথা শুনে আপনার সেই ঘৃণাটা বাড়ানোর দরকার নেই। প্লিজ সোমরাজবাবু, আমি তো বলছি উনি আপনার মা নন। আমার মনে হয় উনি অন্য কোনো লোভে এসছেন এই বাড়িতে। তুমি আমার মাকে চেনো? না মানে চিনি, মানে আমি না চিনলেও বলতেই পারি যে কোনো মাই এরকম হতে পারেন না, বিশ্বাস করুন। এটা আমার একটা বিশ্বাস বলতে পারেন। চেনো না যখন, তখন বলছো কি করে যে উনি আমার মা নন? আমার খুব ইচ্ছে করছে চিৎকার করে বলি, মিথ্যা ম্যাম আপনার মা, কিন্তু আমার যে হাত পা বাঁধা। সোমরাজবাবু, আমি তোমার থেকে একটাই জিনিস চেয়েছিলাম,
বলেছিলাম কখনো যেন আমাকে আমার মায়ের সামনে দাঁড়াতে না হয়। সেটুকুও দিতে পারলে না, সেই আমাকে দাঁড়াতে হলো। সোমরাজবাবু, আমি আর কারুর কোনো কথা শুনতে চাই না। দয়া করে ঘর থেকে চলে যাও, আমি একটু একা থাকতে চাই। প্লিজ যাও।